হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সামনেই মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করে দিয়েছে, তোমরা সকলেই সেটা জানো। এবং শুধু ডেট এক্সটেন্ড নয়, আমাদের জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু 44 থেকে তাদের এজ লিমিট আরো 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে, সেটারও খবর তোমরা সকলেই পেয়ে গেছো। তো যারা যারা মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে বঞ্চিত হচ্ছিলে, এবার তাদের কাছে আরো একটি সুযোগ চলে এলো। সুতরাং একটা হিউজ পরিমাণ ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটা দিতে চলেছে, এটাই আমাদের সামনে কিন্তু প্রমাণিত হয়ে দাঁড়ালো। তাই যারা যারা এই পরীক্ষার জন্য নিজেকে রেডি করছো, তৈরি করছো, অবশ্যই সেটা করাই উচিত। কারণ পরীক্ষাটা আমাদের মোটামুটি আর আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের মধ্যেই আমাদের পরীক্ষাটা হয়ে যাবার বিপুল সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ, খুবই ভালো ব্যাপার। কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটাও তৈরি হয়েছে যে স্যার, এখানে তো টোটাল মিসলেনিয়াস মানে 19টা পোস্ট। তো এই 19টা পোস্ট মূলত কোন কোন ডিপার্টমেন্টে এরা কাজ করে থাকে, কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই পোস্টগুলো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে দুটো জিনিস ক্লিয়ার করব। সেটি হচ্ছে যে এই যে মিসলেনিয়াস পরীক্ষায় যে 19টা পোস্ট আছে সেটা কোন কোন ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত এবং তাদের কাজ কি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তাদের স্যালারি সিস্টেম, অর্থাৎ তাদের স্যালারি কত রয়েছে। এই দুটো বিষয় তোমাদের কোয়ারি ছিল, তাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই ইম্পর্টেন্ট বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো, প্রত্যেকে একটু ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। একটা কথা মনে রাখতে হবে যে আমরা শুধু পড়াশোনা করলে হবে না, এই পরীক্ষার সম্পর্কেও আমাদের A to Z সবকিছু ক্লিয়ার রাখতে হবে। তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কোন পরীক্ষার জন্য পড়ছো, তাহলে সেই পরীক্ষা বা সেই চাকরির সম্পর্কে যদি তোমার পুঙ্খানুপুঙ্খ তথ্য যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু বিশাল একটা অসুবিধা হয়। আর এর জন্যই তোমাদের এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি এই চ্যানেলের মাধ্যমে। তো চলো তাহলে শুরু করি আমাদের কি কি পোস্ট রয়েছে এবং সেই পোস্টগুলো কিসের অন্তর্ভুক্ত। দেখো, এই যে আমি নোটিফিকেশনটা খুলে আছি, নোটিফিকেশনের প্রথম পেজটা আমি জাস্ট ক্রপ করে তোমাদের সামনে এনেছি, যেখানে তোমরা আগেও দেখেছো যে টোটাল 19টা পোস্ট আছে এবং এই 19টা পোস্টের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে, ঠিক আছে। এবং তোমাদের নতুন আপডেটেড নিউজটা দেখিয়ে দিই। 30/4 থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ, এটার এক্সটেন্ড করে বেড়ে হয়েছে 9/6/2026, মানে জুন মাসের 9 তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের এডিট উইন্ডোটা আসবে হচ্ছে 12/6 থেকে, মানে 12ই জুন 2026 থেকে 18ই জুন 2026 বিকেল 3টে পর্যন্ত তোমরা এডিট উইন্ডো পাবে। সুতরাং এই ডেট কিন্তু আর এক্সটেন্ড হবে না। আর এই ডেটটা এক্সটেন্ড করার পেছনে মূল যে কারণটা ছিল, সেই কারণটা কিন্তু কোনো সার্ভারের সমস্যার জন্য নয়। সার্ভার ঠিক ছিল, ফর্ম ফিল আপ হয়ে গেছিল, খালি ফর্মের ডেটটা এক্সটেন্ড করেছে কারণ সরকার বলেছে যে 11ই মে থেকে বয়সের সীমাটা বাড়ানো হয়েছে। এবং এর জন্য এই যে নোটিফিকেশনটা দেখছো, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেশন বাই 5 years for SC/ST candidate of West Bengal and by 3 years for OBC candidate West Bengal in the case of person with benchmark disabilities. And the upper age is relaxation up to 45 years. No relaxation is applicable to SC/ST candidate of other state as they shall be treated as general categories. এই কথাটা লেখা আছে, দেখেছো? এই কথাটার দ্বারা তোমরা পরিষ্কার বুঝে গেলে SC/ST ক্যান্ডিডেটরা যে ছাড়টা পাওয়ার কথা ছিল সেটা তারা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আদার স্টেটের যারা রয়েছে তারা কিন্তু এখানে জেনারেল হিসাবেই গণ্য হবে। এবং এই ক্ষেত্রে যারা মানে জেনারেল ক্যান্ডিডেট, তাদের বয়স কিন্তু 39 বছর বয়স থেকে 44 বছর পর্যন্ত চলে গেছে, মানে তারা লাস্ট 44 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আগে বলে রাখি, তারা তাদের এজ ক্যালকুলেশন করবে 1 জানুয়ারি 1/1/2024 হিসাবে, 26 হিসাবে কিন্তু নয়, 24 হিসাবে। 24-1
1/2024 পয়লা জানুয়ারি 2024 হিসাবে। তাই তারা যাতে ফর্ম ফিল আপটা করতে পারে তার জন্য ফর্মের ডেট কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে জেনারেল ক্যান্ডিডেটরা 44 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা 49 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা 47 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং এদের বয়সের সব ক্যালকুলেশন হবে পয়লা জানুয়ারি 2024 হিসাবে। এর জন্য ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হয়েছে, তাই সুযোগ এসে গেছে, ফর্ম ফিল আপটা করে ফেলো যারা যারা করতে পারোনি। এবার আমি পোস্টগুলোর সম্পর্কে বলি। মিসলেনিয়াসে আমাদের যে 19টা পোস্ট দেখানো হয়েছে সেই পোস্টগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে 3টে মেন জায়গা এসে দাঁড়ায়। এক হচ্ছে সমাজ কল্যাণ এবং জন উন্নয়ন ডিপার্টমেন্ট, 2 হচ্ছে রাজস্ব অর্থ এবং নিরীক্ষা ডিপার্টমেন্ট এবং প্রশাসন বাজার এবং সুরক্ষা ডিপার্টমেন্ট। এই যে মানে সমাজ কল্যাণ, এদের কাজ কি? মানুষ এবং উন্নয়ন, মানুষের উন্নয়ন করা। আচ্ছা, রাজস্ব অর্থ, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করে তোলা। আর এই যে প্রশাসন এবং বাজার সুরক্ষা, যেখানে আইন, নিরাপত্তা এবং তার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ, এটা করা যায়। তাই এই 3টে হচ্ছে মেন পিলার যাদের আন্ডারে এই 19টা পোস্ট নিযুক্ত করা হয়েছে। তো কি কি আছে চলো আমরা দেখি। সবার আগে আমরা দেখব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এই যে প্রজেক্ট অফিসার, তিনি মূলত নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে থেকে কাজ করেন। ঠিক আছে, এনার কাজ কি? আইসিডিএস প্রকল্প, পুষ্টি ব্যবস্থার রাজ্য এবং ব্লক স্তরে তদারকি করা। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের কাজ। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার, যাকে আমরা শর্ট ফর্মে বলি BWO। ইনি অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের হয়ে তিনি কাজ করে থাকেন এবং এনার কাজ কি? অনগ্রসর শ্রেণী বা আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন করানো। ঠিক আছে, এবং তাদের উদ্দেশ্যে কোনো প্রকল্প বার করা, প্রকল্পকে তদারকি করা। ঠিক আছে। 3 নম্বর আছে কি? ব্লক ইউথ অফিসার, যাকে আমরা শর্ট ফর্মে BYO বলে থাকি। ইনি হচ্ছেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মধ্যে থাকেন। ঠিক আছে, এর অধীনে থেকে তিনি কাজ করেন এবং এনার কাজ কি? ব্লক স্তরে যুব সমাজ, স্থানীয় ক্লাব, ক্রীড়া, সংস্কৃতি এইগুলোকে তত্ত্বাবধান করা। ঠিক আছে। নেক্সট যদি আমরা আসি, শুধু মহিলাদের জন্য একটা পোস্ট সংরক্ষিত আছে, দেখতে পাচ্ছ মিসলেনিয়াসে শুধুমাত্র মহিলাদের জন্য যে পোস্টটি সংরক্ষিত রয়েছে সেটা হচ্ছে লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন। ঠিক আছে, তো এনার কাজ কি? ইনি হচ্ছেন নারী এবং শিশুদের গণশিক্ষার প্রসার তিনি করে থাকেন। তাই মিসলেনিয়াস পরীক্ষায় মহিলাদের জন্য সংরক্ষিত পোস্ট হচ্ছে এইটা শুধুমাত্র। ঠিক আছে। নেক্সট কি আছে? এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন। ইনি কোন দপ্তরে কাজ করে থাকেন? ইনি হচ্ছেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ঠিক আছে, এনার কাজ কি? বয়স্ক শিক্ষা, গণশিক্ষা, সরকারি লাইব্রেরিগুলো তত্ত্বাবধান করা, উন্নয়ন করা, এইগুলো হচ্ছে তার কাজের মধ্যে পড়ে থাকে। নেক্সট কি আছে? অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, যাকে আমরা APO বলে থাকি। ইনি কোন ডিপার্টমেন্টে থাকে? পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরে তিনি থাকেন এবং এনার কাজ কি? এই যে গ্রামের যে বিভিন্ন প্রকল্পগুলো আসে, যেমন 100 দিনের প্রকল্প, বিভিন্ন রকম গ্রামের স্কিমগুলো, এইগুলো যাতে সফলভাবে প্রত্যেক গ্রামবাসী সেটা উপভোগ করতে পারে সেইটা তদারকি করার দায়িত্ব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার বা APO অফিসারের। ঠিক আছে। নেক্সট ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার। ইনি হচ্ছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের থেকে তিনি কাজ করেন। এনার দপ্তর হচ্ছে এইটা। আর এনার কাজ কি? SC ST OBC সার্টিফিকেটগুলোকে ভেরিফিকেশন করা। দেখলে তো কিছুদিন আগেই আমাদের OBC সার্টিফিকেটগুলো লিস্ট এসছে, তাহলে এইগুলো ভেরিফাই কে করছেন বা কে করবেন, বা যারা ধরো নতুন SC ST বা OBC সার্টিফিকেট তৈরি করতে যাবেন, তাহলে এইটা কে দেখবেন? কোন দপ্তর দেখবে? দপ্তরটা হচ্ছে অনগ্রসর কল্যাণ দপ্তর, যেটা ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টটা এটা কিন্তু দেখে থাকে। ঠিক আছে। নেক্সট কি আছে? ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এনার ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের রাজস্ব ডিপার্টমেন্ট। আর এনার কাজ কি? এগ্রিকালচারাল মানে কৃষির খাত থেকে করের মূল্যায়ন করা, রাজ্য সরকারের রাজস্ব আদায় করা কৃষি থেকে, এইগুলো যিনি দেখে থাকেন তিনি হলেন হচ্ছে এই ডিপার্টমেন্ট। ঠিক আছে। রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি এবং রাজস্ব দপ্তর, যাকে আমরা LR বলে থাকি, এবং BLR
তোমরা নাম শুনেছই, বিভিন্ন জমি যখন তুমি মিউটেশন করতে যাও তাহলে সেক্ষেত্রে তুমি বিএলআর নামটা শুনেছই। তো ব্লক ভূমি রাজস্ব দপ্তরে খতিয়ান, ঠিক আছে, খাজনা, এইগুলো যিনি দেখেন তিনি হলেন আমাদের রেভিনিউ অফিসার। সেভিং ডেভেলপমেন্ট অফিসার ইনি কোথায় থাকেন? ইনি হচ্ছেন অর্থ দপ্তর, এবং অর্থ দপ্তরের একটি ছোট্ট একটা ইউনিট হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় বিভাগ। সেই ক্ষুদ্র সঞ্চয় বিভাগে ইনি থাকেন। মূলত এই তিনটে পোস্টই হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট, ঠিক আছে। এনার কাজ কি? ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি যেগুলো রয়েছে সেগুলোকে প্রচার করা এবং এজেন্টদের দ্বারা এটা পরিচালিত করা, ঠিক আছে। নেক্সট আমাদের যে ডিপার্টমেন্ট বলবো বা পোস্টটার নাম বলবো তার নাম হচ্ছে এডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। এটা হচ্ছে সমবায় দপ্তরের অধীনে কাজ করা এটা, ঠিক আছে। আর এর কাজ কি? সমবায় সমিতিগুলোর যে বার্ষিক আর্থিক হিসাব এবং তার যে ব্যয়ের যে অডিট সেটা তত্ত্বাবধান করা হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস ডিপার্টমেন্টের কাজ। নেক্সট আছে কি? অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ। ইনি হচ্ছেন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের অধীনে থেকে কাজ করেন। এনার কাজ কি? রাজস্ব বোর্ডের অধীনে থাকা সমস্ত রকম আর্থিক হিসাবপত্রগুলো অডিট এগুলো সব তারই কিন্তু দেখার দায়িত্ব এটা, ঠিক আছে। নেক্সট যেটা আনবো সেটা হচ্ছে কি? সেটা খুব ইম্পর্টেন্ট একটি ডিপার্টমেন্ট যার নাম হচ্ছে কি? তোমরা দেখতেই পাচ্ছ, রেজিস্টার ম্যানেজমেন্ট অফিসার, যাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি ডিএমও, ঠিক আছে। ইনি কোন ডিপার্টমেন্টে? ইনি হচ্ছেন বিপর্যয় মোকাবিলা এবং নাগরিক প্রতিরক্ষা দপ্তরে তিনি থাকেন। এনার কাজ হচ্ছে ব্লক বা মহকুমার জায়গায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঠিক আছে, বন্যা হলো, খরা হলো, ভূমিকম্প হলো, ইনি কি করবেন? ত্রাণ তিনি মানে নিয়ন্ত্রণ করবেন, ত্রাণ বন্টন করবেন, উদ্ধার কাজ করবেন। এই ডিপার্টমেন্টটাই হচ্ছে ডেজার্ট ম্যানেজমেন্ট অফিসার বা ডিএমওর কাজ এটা, ঠিক আছে। নেক্সট কাস্টমার ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে, এটা ক্রেতা সুরক্ষা দপ্তরে তিনি থাকেন। এনার কাজ কি? এই যে আমরা কেউ যদি বেশি দামে জিনিস নেই, কেউ যদি আমাদের ঠকায়, তাহলে আমরা কোথায় কমপ্লেন করি? এই ক্রেতা সুরক্ষা দপ্তরে আমরা কমপ্লেন করে দেবো, কনজিউমার ফোরামে আমরা কেস করে দিই বা বলে দিই কমপ্লেন। তাহলে এই ডিপার্টমেন্টটা চলে কার দ্বারা? এই ডিপার্টমেন্টটা চলে কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের দ্বারা। এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসার তিনি কি করেন? ক্রেতাদের অধিকার রক্ষা, সুরক্ষা, বাজার পরিদর্শন এইগুলো তারা করে। মাঝে মধ্যে দেখো না টিভিতে দেখায় এই বাজারের দামটা বেড়ে যাচ্ছে, তো কেন দাম বাড়ছে? তারা কি করছেন? বাজারে ঢুকে পড়ছেন, দামগুলোকে তত্ত্বাবধান করছেন। তো এরা এই কাজগুলো করে। নেক্সট কি আছে? পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। এটা হচ্ছে শ্রম দপ্তরে। দেখো, শ্রমিকদের ন্যূনতম কর্মক্ষেত্রের তো নিরাপত্তা দরকার, তাহলে এই কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রম আইন, হ্যাঁ, প্রয়োগের পরিদর্শন এরা সব এই শ্রম দপ্তর দেখে। আর এই শ্রম দপ্তরের অধীনে কে রয়েছে? না পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। এই দপ্তরটি মানে এই পোস্টটি সেই কাজটি করে থাকে। তাই শ্রমিকদের উন্নয়ন, তাদের দাবি দাবা, চাহিদা, ঠিক আছে, তাদের ডিমান্ড সব কিছু এখান থেকে তারা কিন্তু জানাতে পারে, ঠিক আছে। এছাড়া কি আছে? এবার সংশোধনাগারে দেখি আমরা কি আছে। কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এটা মূলত আমাদের প্রশাসনের সংশোধনমূলক, অর্থাৎ এই যে জেলগুলোতে, রাজ্যের যে জেলগুলো আছে তার আভ্যন্তরীণ প্রশাসনিক যে ব্যবস্থা সেটা দেখাশোনা করে হচ্ছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ঠিক আছে। নেক্সট কি আছে? অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এটা কি? সংশোধনাগারে কন্ট্রোলারের অধীনে থেকে তিনি কাজ করেন। মানে এই যে দুজন এরা মূলত হচ্ছে সংশোধনাগারে কাজ করে থাকে। নেক্সট কি আছে? ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, স্বরাষ্ট্র দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তরে এরা সরকারি তদন্ত এছাড়া কি বাজার বিভিন্ন প্রশাসনিক রিপোর্টের মাঠ এরা কিন্তু করে থাকে। সবার লাস্টে কি আছে? অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, কৃষি বিপণন দপ্তর। এই দপ্তরে কি হয় না কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ, এই যে কোল্ড স্টোরে যে প্রচুর জিনিস স্টোর করে রাখা হয় এবং মূল্য বৃদ্ধি করা হয়, এটা যাতে না হয়, কোল্ড স্টোরে যাতে সেই পরিমাণে জিনিস থাকে যেটুক রাখার প্রয়োজন আছে। এরকম নয় যে মার্কেটে ক্রাইসিস তৈরি করার জন্য সব কোল্ড স্টোরে চলে যাচ্ছে, এটা কিন্তু হবে না। তো এই ডিপার্টমেন্টটা যিনি এটা দেখেন তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার। সুতরাং বুঝতেই পারছো যে এই যে এতগুলো অফিসার র্যাঙ্ক, তাহলে এই অফিসার র্যাঙ্কের তুমি কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, যারা আমাদের জীবনের বা আমাদের সমাজে চলার প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িত, তাই না? তাহলে এই পরীক্ষাটা কিন্তু তুমি দিতে যাচ্ছ, যেখানে তোমার অনেক দায়িত্ব কিন্তু এসে পড়ে, ঠিক আছে। এবার আসি আমরা স্যালারির দিকে। স্যালারি যদি আমরা দেখি তাহলে আমাদের 12 লেভেল এবং 10 লেভেলের স্যালারি এখানে দেওয়া আছে, পরে এই স্যালারির কিন্তু বেড়ে যাবে। তো যদি আমরা
12 লেভেলে দেখি তাহলে প্রাথমিক স্যালারি 35,800 থেকে সেটা আমাদের একদম 44,000 পর্যন্ত চলে যায়। ঠিক আছে, কোন কোন পোস্টের জন্য তোমরা নোটিফিকেশনেই দেখতে পাবে। আর পে লেভেল 10 অনুসারে আমরা একদম 32,100 থেকে 40,000 স্যালারি পর্যন্ত তাদের স্যালারি কিন্তু থাকে। ঠিক আছে, এই স্যালারিটা প্রাথমিকভাবে আমি বললাম, এরপরে স্যালারি কিন্তু অবশ্যই আমাদের পে কমিশন আসছে এবং সেই অনুসারে স্যালারি লেভেলও বেড়ে যাবে। তবে কাজটা খুবই ইন্টারেস্টিং কাজ, খুবই চ্যালেঞ্জিং কাজ। তাই তুমি যদি এইরকমই একটি কাজের সন্ধান করছো তাহলে মিসলেনিয়াস পরীক্ষাটা কিন্তু তোমার জন্য। ঠিক আছে, এবং যারা WBCS এর মতো এত বড় মাপের পরীক্ষা দিতে একটু ভয় পায় তাদের জন্য কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষা। আবার যারা মনে করি যে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইংলিশে একটু সমস্যা আছে তাহলে তাদের জন্য মিসলেনিয়াস পরীক্ষা। কারণ এই মিসলেনিয়াস পরীক্ষায় আমরা 75 নম্বরই জিকে থেকে প্রশ্ন পাই আর 25টা প্রশ্ন আসে আমাদের, মানে 75 প্রশ্ন আসে জিকে থেকে আর 25টা প্রশ্ন আমাদের ম্যাথ থেকে কিন্তু আসে। তাই প্রাথমিকভাবে তুমি এরকম মাইন্ড ফ্রেশ করে এবং অফিসার র্যাঙ্কের এত বড় পরীক্ষা এত কিছু সাবজেক্ট না পড়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। তাই একবার চান্স নিয়ে দেখবে নাকি এই চাকরিটা তোমার জন্য কিনা। তাই একবার চান্স নিয়ে দেখো, কারণ এই একটাই মাত্র মিসলেনিয়াস পরীক্ষা আছে যে পরীক্ষাটা হচ্ছে তোমার একদম অফিসার র্যাঙ্কের পরীক্ষা, কিন্তু কম খাটনি পড়া, মানে কত খাটনি তোমাকে করতে হবে না, অল্প খেটেই তুমি চান্সটা পেয়ে যাবে। তাই মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, যারা কোনো কারণে করে উঠতে পারোনি এখনই গিয়ে করে নাও। আর ফর্ম ফিল আপের সম্পূর্ণ ডেটা বা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি এই চ্যানেলেই করে দিয়েছি, পারলে একবার ভিডিও সেকশনে গিয়ে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখে নিতে পারো, তাহলে ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। আর ফ্রি ক্লাস আমি এখানে নিই, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে পড়াই আমি। তাই তোমাদের মধ্যে যারা যারা মিসলেনিয়াসের ফ্রি ক্লাসে জয়েন করতে ইচ্ছুক তারা এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি 8013492626 এই নাম্বারে তোমরা পিএসসি লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে মিসলেনিয়াস গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, তুমি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে কিন্তু থাকতে পারো। নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে জাস্ট পিএসসি লিখে সেন্ড করলেই হয়ে যাবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? আর যারা আমাদের পেড ব্যাচে পড়তে চাইছো তাদের জন্য আজকেই কিন্তু লাস্ট, মানে এরপরে এই ডেটে আর কেউ ভর্তি হতে পারবে না। আমাদের ব্যাচটা শুরু হয়েছে 22 তারিখ থেকে, যে কটা ক্লাস হয়েছে 2-4টে ক্লাস তোমরা সেই ক্লাসটা কিন্তু রেকর্ডেড আকারে পেয়ে যাবে, এটা আমি আগে বলি। এই ব্যাচে অ্যাডমিশনের কিন্তু লাস্ট ডেট আজকেই, মানে এরপরে এই ব্যাচটায় আর কেউ ভর্তি হতে পারছো না তোমরা। এই ব্যাচে আমাদের কি রেখেছি একটু বলি। প্রথমে আমরা বলি দুটো আমাদের কাছে ব্যাচ আছে, একটা হচ্ছে মিশন মিসলেনিয়াস অনলি প্রিলিমস আর এই পাশে আছে মিশন মিসলেনিয়াস প্রিলিমস অ্যান্ড মেন্স। এই দুটো আছে। কেন আছে? কারণ তোমাদের মধ্যে যারা মনে করবে যে আমি শুধু প্রিলিমস নিয়ে পড়বো পরে আমি মেন্স নেব, তাহলে তাদের জন্য শুধু প্রিলিমস। আর যারা মনে করবে যে না আমি প্রিলিমস আর মেন্স একসঙ্গে নেব, তাহলে তাদের জন্য প্রিলিমস এবং মেন্সের এই ব্যাচটা রয়েছে। কিন্তু প্রত্যেকটা ব্যাচে একটা কমন কথা দেখো লেখা আছে, বেসিক টু অ্যাডভান্স। তাহলে বেসিক টু অ্যাডভান্সটা কেন? কারণ বেসিক টু অ্যাডভান্সটা মানেই হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা ক্লাস তোমাকে বেসিক থেকেই পড়াবো। প্রত্যেকজন আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে দেখছো, যারা তাদের সংশ্লিষ্ট বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রথমে ডিটেলসে পড়াবেন। ডিটেলস হয়ে গেলে সেই চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন থেকে যাবে এবং তার উপরে তোমরা পেয়ে যাবে হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং মক টেস্ট তো রয়েছেই এর মধ্যে। তাই তোমাদের মধ্যে যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তাদের বলে রাখি, উইথ ডিটেলস যদি না পড়ো তাহলে মিসলেনিয়াস পরীক্ষা পাস করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। তাই ডিটেলসে পড়ো এবং তুমি পরীক্ষায় ক্লিয়ার করো। যারা ওয়ার্কিং প্রফেশনে আছি, যারা অনেকে মনে করছি পরীক্ষাটা আমি দিতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি ভাই 5টা মাস সময় একটু নিজের জন্য দিয়ে দেখোই না। এই তো 5টা বছর তোমাদের চলে গেছে, 5টা বছর বিভিন্ন কারণে, সরকারের উদাসীনতার কারণে বলো, যাই ভাবে গেছে তো ওই 5টা বছর তুমি তোমার জীবনে ফিরিয়ে আনতে কিন্তু পারবে না, কিন্তু সরকার তোমাকে সুযোগ দিয়েছে। তো একবার চান্স নিয়ে দেখো, ফেয়ার ওয়েতে পরীক্ষা হবে, কোনো রকম দুর্নীতি থাকবে না, নিশ্চিত পরীক্ষা দেবে, পরীক্ষার পরে যথাযথ সময় রেজাল্ট আউট হয়ে যাবে। তাই জীবনের এই এত বড় সময়ের মধ্যে মাত্র 5টা মাস সময় নিজের জন্য দাও, এটা আমি বলছি। যারা অফিস আওয়ার্সে ক্লাস করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ভিডিও তো রয়েছেই, যেখানে লাইভের পাশাপাশি তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে এবং প্রয়োজনে স্যার ম্যাডামের সঙ্গে কানেক্টও করতে পারবে। তাই এই ব্যাচটায় তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে। তাই চিন্তা না করে ব্যাচটায় নিয়ে ভর্তি হও, 5টা মাস নিজের জন্য সময় দাও। যারা ভর্তি হবে এই নাম্বারে কল করে নাও, নাম্বার হচ্ছে 801349
2626 নাম্বার। আমি প্রত্যেককে একবার নাম্বারটা বলে দেবো, তোমরা লিখে নাও নাম্বার 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। এবং তোমাদের একটা ডিসকাউন্ট কোড আমি বলে দিই, এই কোডটা ব্যবহার করে নেবে, সব থেকে বেশি ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। কোডটা হচ্ছে Y368। এই কোডটা ব্যবহার করলে এই প্রিলিমসের ব্যাচটা তোমরা পেয়ে যাবে মাত্র 1346 টাকায়, এবং প্রিলিমস আর মেন্সের ব্যাচ একসঙ্গে পেয়ে যাবে 2501 টাকায়। তাই যদি তুমি ভর্তি হতে চাও এই নাম্বারে কল করে দাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ক্লাস দেখতে হবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দেখতে হয়, সব কিছু শিখিয়ে দেবে। তাই অবশ্যই ব্যাচে ভর্তির আগে এই নাম্বারে অবশ্যই কল করে নিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই রাখলাম। তোমাদের মধ্যে যারা যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, কারণ 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। আর এইভাবে পড়াশোনা করো। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন তোমাদের ফ্রি ক্লাস নিই। যদি তুমি ফ্রি ক্লাসে জয়েন করতে চাও 8013492626 নাম্বারে পিএসসি লিখে সেন্ড করে গ্রুপে জয়েন থেকে যাও। আমি সোম থেকে শনি সকাল 9টায় ক্লাসের আগে লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তোমাদের পিএসসি মিসলেনিয়াস রিলেটেড যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি অ্যান্সার করে দেবো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি এখনো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, ধন্যবাদ।